1948-এ আগরতলার বুকে 10,000 লোকের জমায়েত মানেটা কি? আজকের দিনের যদি কোনো সংগঠন যেভাবে শক্তি প্রদর্শন করে, সেদিন আগরতলার স্লোগান কি হতো? চলো উজ্জয়ন্ত প্রাসাদ দখল করো। 1948-এর মে মাসে গণমুক্তি পরিষদ তৈরি হবার পর জনশিক্ষা আন্দোলনের চেতনায় তখনও ত্রিপুরাজ্যের আনুষ্ঠানিক ভারত মুক্তি হয়নি, কিন্তু ভারতবর্ষের সাথে যোগদান করবে, ভারত স্বাধীন হয়েছে, সব ঠিকঠাক। এটা 49-এর 15 অক্টোবরে গিয়ে হয়েছে। তার এক বছর আগেই মে মাসে গণমুক্তি পরিষদ গঠিত হওয়ার পর অগাস্ট মাসের 15 তারিখ 1948 ইংরাজি। কয় মাস? মে, জুন, জুলাই, অগাস্ট, মাত্র 4 মাস। এই আগরতলা শহরে, রাজধানীতে গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠার পর প্রথম প্রকাশ্য আবির্ভাব। সেদিন তৎকালীন রাজন্য শাসন বা বকলমে কংগ্রেস শাসনের সমস্ত রক্তচক্ষু, হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং যেটাকে আমরা এই সময়তে বলি আমাদের রাজনৈতিক ভাষ্যে ইংরেজিতে ইন্টিমিডেশন, অর্থাৎ গণমুক্তি পরিষদের মিছিলে গেলে পরে তার যা কিছু যে কোনো কিছু হতে পারে। আজকের দিনের যে সমস্ত সংগঠন আবির্ভাব হয়েছে বা আবির্ভূত হয়েছে পরবর্তী সময়গুলোতে, বা আজকের দিনের এই তথাকথিত যারা উইকের কথা বলে, থানসা, যারা ত্রিপ্রাসা বা ত্রিপুরার উন্নয়নের কথা বলে, সেরকম শক্তি যদি তখন তাদের থাকতো বা কারো সেরকম যে জোগাড় করতে পারতেন, কি স্লোগান তুলতো? 1948-এ আগরতলার বুকে 10,000 লোকের জমায়েত মানেটা কি? ওই সময়তে ত্রিপুরাজ্যের ট্রাইবাল পপুলেশন খুব বেশি হলে পরে 3 লাখ হবে। তার মানে প্রতি 30 জন ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের মধ্যে একজনকে এই জনশিক্ষা আন্দোলনের চেতনা এবং গণমুক্তি পরিষদ আগরতলাতে হাজির করেছে। তখন গাড়ি নেই, ঘোড়া নেই, হোটেল নেই, বা হোটেল থাকলেও পয়সা নেই যে গিয়ে খাওয়ার। আজকের দিনের যদি কোনো সংগঠন যেভাবে শক্তি প্রদর্শন করে, 10,000 লোক নিয়ে যদি সেদিন আগরতলাতে সেরকম সংগঠনগুলো আসতো, স্লোগান কি হতো? চলো উজ্জয়ন্ত প্রাসাদ দখল করো। রাজা নেই, এই খালি সিংহাসন দখল করো, স্বাধীন ত্রিপুরা ঘোষণা দিয়ে দাও। গণমুক্তি পরিষদ সেই স্লোগান তুলেনি। স্লোগান কি ছিল? স্লোগান ছিল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জনগণের ভোটে সরকার স্থাপন করতে হবে। আর দেশভাগের পর, কুমিল্লা নোয়াখালী রায়টের পরে, তখন ইতিমধ্যেই ত্রিপুরাজ্যে উদ্বাস্তের স্রোত শুরু হয়েছে। এখানে যত্রতত্র খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে, অমানবিক পরিস্থিতি। সেই গণমুক্তি পরিষদ দাবি তুলেছে এই উদ্বাস্তুদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করো। এরকম তাদের একটা শব্দ, একটা দাবি
মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা, ট্রাইবেলের সংগঠন ঠিক, কিন্তু তার মধ্যে কোনো ধরনের উপজাতি সর্বস্ব বা ট্রাইবেলিজম, শুধু ট্রাইবেলদের জন্য এরকম কোনো দাবি নেই। এর রসদ থেকে আসলো? যেটা বললাম, জনশিক্ষা আন্দোলনের কার্যকরী যে কাল মাত্র 3 বছর হলেও এই 3 বছর সময়তে না গণমুক্তি পরিষদ ত্রিপুরা যে তখন বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছিল, কলেজ খুলে ফেলেছিল, বহু বড় বড় ডক্টরেট এরকম শিক্ষিত লোক তৈরি করে ফেলেছেন, না, সর্বসাকুল্যে 380টার মতো স্কুল, বা বিভিন্ন বইয়ে নিরঞ্জন দা তারা লেখেন, কোনোটা আবার 400-র উপরও লেখেন, কোনটা 300, যাই হোক প্রায় 400-র মতো। কিন্তু সেখানে শুধু অ আ ক খ 1 2 3 যোগ অঙ্ক বিয়োগ অঙ্কই শুধু পড়ানো না, তার সাথে জনশিক্ষা সমিতির সদস্যরা কুসংস্কারের বিরুদ্ধে, উন্নত জীবনধারার পক্ষে এবং কিভাবে সেই 45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মধ্যে একটা নতুন চেতনা তৈরি হচ্ছে। সোভিয়েতের লাল ফৌজের নেতৃত্বে হিটলার বাহিনীকে পরাজিত করার পর ইউরোপের একটার পর একটা দেশে সমাজতন্ত্র কায়েম হচ্ছে, লাল পতাকা উঠছে, আর তার প্রভাব শুধু গণতান্ত্রিক পথ থেকে সমাজতান্ত্রিক পথে উত্তরণ না, পৃথিবীর সমস্ত মহাদেশে ইউরোপের সাম্রাজ্যবাদীরা বা মার্কিনীরা যে সাম্রাজ্য তৈরি করেছিল তা থেকে জাতীয় মুক্তির রসদ পেয়েছে। জনশিক্ষা সমিতির সেই বার্তাগুলো, সেই তথ্যগুলো তৎকালীন সময়ে ত্রিপুরাজ্যের এই পাহাড়ে কন্দরে, তখন পত্রিকা নেই, আজকের মতো ডিজিটাল ক্যামেরা নেই, টিভি নেই, কিন্তু বিশ্বস্ততার সহিত মানসিকতা তুলে ধরেছে। হ্যাঁ, এই ত্রিপুরাজ্যের মধ্যেও একদিন সেই রকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। এই ত্রিপুরার মানুষও একদিন এই সারা পৃথিবীতে যে সমস্ত দেশে এই জাতীয় সমাজ তৈরি হয়েছে, সেই জাতীয় যে ব্যবস্থা এখানেও সম্ভব। হয়তো কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র বা ইত্যাদি তখন এখানে আসেনি সেরকমভাবে, কিন্তু সেই চেতনা ছড়িয়েছে। সেটাই গণমুক্তি পরিষদকে বিগত 75 বছর অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও, আমি এখানেই অনেক অনুষ্ঠানে আগেও বলেছি যে গণমুক্তি পরিষদের পরে এরকম অনেক সংগঠন তৈরি হয়েছে, পতাকার রং বদলে গেছে, চিহ্ন বদলে গেছে, দা থেকে কোরাল হয়েছে, কোরাল থেকে আনারস হয়েছে, কিন্তু গণমুক্তি পরিষদের লাল পতাকার মাঝে সাদা তারার 5টি কোণা, 1টি কোণাও ভাঙেনি, ভাঙতে পারেনি। সাময়িক হয়তোবা আজকে একটু দুর্বল, আমি এটাও বলবো খুব সাময়িক। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে জনশিক্ষা আন্দোলনের এই 78 বর্ষে বা 79তম উদযাপন দিবসে এবং গণমুক্তি পরিষদের 75 বর্ষে আমাদের কাছে এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কাছে এবছরের উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের
দেশের এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা এই দেশে যে একটা অন্যরকম পরিস্থিতি চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসি। এখানে আমার আগের বক্তা এবং গণমুক্তি পরিষদের সভাপতি কমরেড নরেশ জামাতিয়া খুব সঠিকভাবে বলেছেন যে ত্রিপুরাজ্যের মধ্যে যে আমাদের বিগত দিনগুলোতে যখন বামপন্থী সরকার ছিল, এটা ঠিক, আমাদের আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করে দেখতে হবে যে আমাদের যে আমরা হয়তো ভেবেছিলাম উন্নয়নের মধ্য দিয়েই আমরা সবাইকে আমাদের এই আন্দোলনে বা চেতনার মধ্যে আমরা আবদ্ধ রাখব, কিন্তু সেখানে মতাদর্শগত যে চেতনা দেওয়া দরকার আমরা সেরকমভাবে পারিনি। তার খেসারত আমাদের ভুগতে হচ্ছে বা আরও কিছুদিন ভুগতে হবে যদি আমরা সেভাবে এর থেকে মুক্ত হতে না পারি। এই যে এর আগে টিউজেস বলুন বা আইপিএফটি বলুন বা আইএনপিটি বলুন, আজকের মথা, হ্যাঁ, তাদের পেছনে একসময় কংগ্রেস ছিল, আজকে বিজেপি, এটা না বুঝার কোনো কারণ নেই। এটা এই টিউজেসের স্লোগান একটা অনুধাবন করলেই দেখা যায়। স্লোগান তুলেছিল কসাক কুফুর সিনিলিয়া বৈনি তলা তংলিয়া। কসাক কুফুর মানে লাল সাদা, অর্থাৎ লাল সাদা তলে থাকলে হবে না, শুধু ট্রাইবেলরা এক হতে হবে। দেখা গেল লাল অর্থাৎ বামপন্থীরা তখনও সরকার তৈরি করতে পারেনি, কিন্তু ৭৮-এ বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর যে না, বামপন্থীরা কংগ্রেসের মতো নয়, যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির চাইতে বেশি পালন করে। ককবরক বসার স্বীকৃতি, এডিসি গঠন, বেআইনি হস্তান্তরিত জমি ফেরত, আরো বহু সেই ঐতিহাসিক ৪ দফা দাবি আন্দোলনে যেগুলো ছিল না তার চাইতে আরো অসংখ্য, অনেক প্রগ্রেসিভ, অনেক বেশি ইতিবাচক। তো তারপর তো টিউজেসের আর আন্দোলন করার বা আঙুল তোলার কোনো বিষয় ছিল না, কিন্তু তারা বলল যে না, যে ট্রাইবেলদের দাবির জন্য একমাত্র ট্রাইবেলদেরই চোখের জল ফেলতে হবে, অন্যরা ফেললে হবে না। ৪ দফা দাবির দাবিদার তারাও ছিলেন, এডিসি চাই। কিন্তু ৮০-তে যখন তৎকালীন দিল্লির যে সরকার, জনতা পার্টির সরকারের সময়েতে ৭ম তপশিল মোতাবেক প্রথম এডিসি তৈরি হলো, ১৯৮০-তে প্রথম ভোট হবে, স্লোগান তুলে দিল আগে বিদেশি বিতাড়ন, তারপরে হলো এডিসি নির্বাচন। বিদেশি কারা? ১৯৪৯ ইংরাজির ১৫ই অক্টোবর থেকে যারা এসছেন এবং তাদের পরিবার পরিজন সবাই বিদেশি। তাদেরকে যদি সবাইকে বিতাড়ন যদি করে দেওয়া হয়, এডিসির তো প্রশ্নই নেই। তাহলে তো আগরতলাও এডিসি, মান্দাইও এডিসি, আগরতলা শহরও এডিসি, কারণ এখানে তো থাকবে না কেউ। তা থেকে এসে ৮০ ইংরাজির ভয়াবহ দিনগুলি আসলো। তো এইভাবে তারা ব্যাহত করার চেষ্টা করল, কিন্তু দেখা যায় তার কয়েক বছরের বাদেই ৮৩-তে সেই কংগ্রেসের সাথে আঁতাত করে এরা ক্ষমতায়, এই
জোট করে ভোটে দাঁড়ালো। 88 এসে শুধু জোট না, সাথে টিএনবিকে সাথে নিয়ে এ রাজ্যে নির্বাচন বন্ডল করলে, ইতিহাস সবাই জানেন, আমি এগুলো বলে সময় নষ্ট করতে চাই না। এখন তাদের যে রূপান্তর, আমি এটাকে সর্বশেষ রূপান্তর বলবো না, এই সুবিধাবাদী বা এসব শক্তির রূপান্তর করতে থাকবে যতদিন না সেরকম সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারব। এখনকার রূপান্তর কি? স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, স্বাধীন ত্রিপুরা, বিদেশি বিতরণ থেকে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। 2021 সালে যখন এডিসি নির্বাচন হলো, তখনও শোনানো হলো এই এডিসিতে আমাদের ভোট দিন। এডিসিতে যদি তারা ক্ষমতায় পৌঁছতে পারে, অর্থাৎ দখল করতে পারে এডিসি, তাহলে 6 তারিখ এপ্রিল ভোট গণনা হবে, এই ভোট হবে 10 তারিখ এপ্রিল ভোট গণনা, 11 তারিখেই নাকি ত্রিপুরাল্যান্ডের সনদ সই হয়ে যাবে। হলো না, উল্টো সেই এডিসিতে ভিলেজ কমিটির ভোট হচ্ছে না, তার যে সাংবিধানিকভাবে প্রাপ্য অর্থ আজকে পাচ্ছে না। স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এডিসি এলাকায় রাস্তা, জল, বিদ্যুৎ, সেচ, প্রায় সব কিছুই একটা অচলাবস্থার মধ্যে। এটা আপনারা আগরতলা থেকে এটা বুঝবেন না। আগরতলা যেহেতু রাজধানী, এখানে কিছু একটু, যেমন ওই স্ট্রিট লাইটের মধ্যে হাইওয়ের এই কি বলে ফ্লাইওভারের উপরে যেমন কিছু লাল নীল লাগিয়ে যেমন এখানে মানুষকে বোকা বানানোর জন্য রাখা হয় যে খুব উন্নয়ন, এখানে হয়তো কিছু এরকম চালু আছে, কিন্তু ত্রিপুরাজ্যের পাহাড়ে গ্রামে তার অস্তিত্ব নেই। একটা চরম একটা অবস্থা বিরাজ সেখানে করছে। এই সময়ের মধ্যে, অর্থাৎ 1921 সালে মথার জন্ম বা তারপরেই পরপরই এডিসি নির্বাচনের পর, গত বিধানসভা নির্বাচন আগে অবধি এই 2.5-3 বছরে ত্রিপুরা মথা কম করে 3বার দিল্লিতে ধর্নাতে নিয়ে গেছে। কয়েকশো মানুষ, কয়েকশো কেন, প্রায় 1.5 থেকে 2,000 লোক। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, একটা সময়তে আমাদের প্রায় লক্ষের কাছাকাছি আমাদের পার্টি সভ্য ছিল। আমাদের সমস্ত গণসংগঠন মিলিয়ে 10 লাখের উপরে। আমরাও দিল্লিতে বহু অভিযান আমরা করেছি। আমরা এরকম 1000 লোক দিতে পারিনি, কিন্তু ত্রিপুরা মথা 1,500-2,000 লোক নিয়ে গোটা ট্রেন রিজার্ভ করে দিল্লিতে যায় ওরা। সেখানে আবার 5 তারা না হলেও একেবারে কম তারা না, এরকম ঘরে এদেরকে রেখে খাওয়ার ব্যবস্থা করায়। কোত্থেকে পয়সা আসে, কারা সাপোর্ট করে, এটা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু ত্রিপুরার মানুষকে আমরা কোনদিন শুনেছি এই যে ত্রিপুরা থেকে এই সহজ সরল মানুষগুলোকে নিয়ে গিয়ে, এমনকি শত শত মহিলাদের নিয়ে গিয়ে, কেন আমাদের এডিসির প্রাপ্য দেওয়া হয় না? কেন এডিসি ভিলেজ কমিটির ভোট হয় না? কেন এডিসি এলাকার ছেলে মেয়েদের নিরক্ষর বানানোর জন্য, শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য প্রায় 1000খানি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে? কেন এডিসির সমস্ত সেচ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে? কেন এডিসি এলাকাতে অন্যান্য জরুরি পরিষেবাগুলো সব অগোছালো হয়ে আছে? ইউনিয়নের প্রশ্ন তুলেন না? তুলেন না। তোলা হয় শুধু একটাই, রাজ্য ভাগের। তারা জানে রাজ্য ভাগ হবে না।
এখান থেকে বেরিয়ে এসে বলছে কনস্টিটিউশন সলিউশন, তারপরে বলছে লাস্ট ইলেকশনে লাস্ট ফাইট, এটাই শেষ, আপনাদেরকে আর বিরক্ত করব না। তো লাস্ট ফাইট তো হয়ে গেল। রেজাল্ট কি হলো? রেজাল্ট জনবর্জিত, জনধিকৃত বিজেপিকে গত 5টা বছর যা লুট করেছে তাকে আবার পুনরায় তোমরা ক্ষমতায় বসিয়েছে। তো এখনো বোঝা যায় তখন টিউজেস কংগ্রেসের সাথে লালও না সাদাও না, কিন্তু সাদার প্রতি তাদের দায়বদ্ধতা। এখনো বোঝা যায় যে শুধু ত্রিপুরাসার কথা বললেও না, ত্রিপুরাসা তাদের কাছে এটা কায়েমি, তাদের কিছু নেতৃত্বের কায়েমি স্বার্থ আদায়ের একটা হাতিয়ার মাত্র। আবেগকে ব্যবহার করে, সরলতাকে ব্যবহার করে কিভাবে থাকা যায়। এবং এটা আমি বলছি না, ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটা পত্রপত্রিকা কি বলছে, গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে একটা খবর, কেউ দিল্লিতে গেছেন, কেউ আগরতলাতে রাত বিরুতে মিটিং করছেন, মন্ত্রিসভায় যাওয়ার, ভিলেজ কমিটির এই বিএসসির চেয়ারম্যান হওয়ার, তার ভাগাভাগি কটা দেওয়া হবে। অর্থাৎ ট্রাইবেলদের স্বার্থ, এডিস এলাকার স্বার্থ এবং এই রাজ্যের সামগ্রিক স্বার্থ সব আজকে বিজেপির দ্বারা পরিচালিত এই সরকারের, অর্থাৎ ক্ষমতার উচ্ছিষ্ট ভাগাভাগিতে এখানে আজকে সব নিমজ্জিত সেখানে হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিভ্রান্ত হয়েছেন, বিশেষ করে নতুন প্রজন্ম, যারা বয়সের কারণে অতীত দেখার সুযোগ ছিল না, কিন্তু অতীত সবাই দেখবে তাও না। যেমন আমরা স্বাধীনতা আন্দোলন দেখিনি, তারপরে আমাদের পরবর্তী জন্ম, কিন্তু সে আন্দোলনের ইতিহাস তো তুলে ধরা দরকার নতুন প্রজন্মকে, আমরা পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি সেই বক্তব্যগুলো সেভাবে আমরা নিয়ে যেতে পারি, নেওয়ার দরকার, নিতে হবে, তো তাদেরও ওই টিউজেসের যে পরিণতি, সেই পরিণতিকে ঠেলে দেওয়া এবং তার সাথে তাদের যারা পৃষ্ঠপোষক তাদেরকেও ত্রিপুরাজ্যের মানুষের বুকের উপর যে বসে আছে, এখান থেকে নামানোটা কঠিন না। কিন্তু আমি সেই জায়গায় শুধু তাদের সমালোচনা না, একটা আত্মসমালোচনা আমাদের করা দরকার। আত্মবিশ্লেষণ শুধু না, শুধু কথার কথা বললে হয় না, গভীরভাবে করা দরকার। যে একটা সময় এই ত্রিপুরাজ্যের কিছু বিধানসভা কেন্দ্র, আশ্রামবাড়ি, রামচন্দ্রঘাট, এমনকি কংগ্রেস সরকার থাকার সময়েতে, অর্থাৎ বিরোধী সরকার থাকার সময়েতেই এই জায়গায় শাসক দলের জামানত জব্দ হয়। আর আমরা সরকার থাকতে থাকতে আমাদের জামানত জব্দ হয়ে গেল। কেন হলো? না, মতাদর্শে কোনো ধরনের আপোষ প্রশ্নে ওঠে না। ত্রিপুরাজ্যের ট্রাইবেল নন ট্রাইবেলদের মধ্যে একতা, আমাদের মধ্যে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, এটাকে বাদ দিয়ে গণমুক্তি পরিষদও বাঁচবে না, কৃষক সভাও বাঁচবে না এবং গণতান্ত্রিক আন্দোলনও টিকে থাকতে পারবে না। এখানে কোনো ধরনের শৈথিল্য, কোনো ধরনের দুর্বলতার কোনো প্রশ্ন সেখানে নাই। কিন্তু আমরা যারা আজকে
ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর নেতৃত্ব, গণমুক্তি পরিষদের নেতৃত্ব, আমাদেরও একটু আত্মবিশ্লেষণ করতে হবে। কেন? যেটা নরেশ বলেছে, ইয়াং মাসেস অ্যান্ড ব্লক, এরা শুধু টিউজেস বা এই মথা বা তাদের পরিবার না, আমাদের ঘরের ছেলে মেয়েরাও অ্যান ব্লক চলে গেল। এখন যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল বলি, আইএস হয়েছে, আইপিএস হয়েছে, টিসিএস হয়েছে, টিপিএস হয়েছে, তাদের ঘরের ছেলে মেয়েরা জুডিশিয়াল অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। একটা সময়তে তারাও আমাদের সাথে ছিলেন। তারা যদি আমাদের সঙ্গে না থাকতেন, তাহলে 25 বছর ত্রিপুরাজ্যের ভেতরে এই টিএনবি এনলেফটি টাইগার ফোর্সকে মোকাবেলা করে বামফ্রন্ট সরকার, কিন্তু ত্রিপুরাজ্যের কোনো ট্রাইবেল নেতা ট্রাইবেল এলাকাতে থাকতে পারেনি, সবকে থাকতে হয়েছিল শহরে এসে, সরকার বামফ্রন্টের। কিন্তু হলেও শেখরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। নেতৃত্ব সন্ত্রাসবাদের বন্দুকের কারণে না থাকতে পারলেও দূরে থেকে বা আত্মগোপনে থেকে জনগণের সাথে যোগাযোগ রেখেছেন। এবং সেই সময়তে আমাদের যারা এই অফিসার্স বা ইন্টেলেকচুয়াল বন্ধুরা, তারাও সহযোগিতা করেছেন। তার জন্যই সম্ভব হয়েছিল উন্নয়নের। কিন্তু কেন জানি হঠাৎ করে বিস্তৃত হয়ে গেছে জায়গাতে আমাদের প্রত্যেকেরই একটু আত্মবিশ্লেষণ করা দরকার। হোয়াই উই হ্যাভ বিকাম ডিসকানেক্টেড উইথ দিস ইয়াং জেনারেশন? কেন ইয়াং জেনারেশন এভাবে মুখ ফিরেছে? সেখানে আমাদের মতাদর্শ শুধু কিছু ডগমাটিক কথা বললে হবে না, এটাকে অনুধাবন করে আজকের যুগের সাথে এই যুবরা কি ফিলিং করছে, কি ভাবছে, এটাও রিডিং করে ঠিক সেরকম কর্মসূচি নিতে হবে। এই কর্মসূচি ওই 45 এবং 48 কর্মসূচি হলে হবে না। হ্যাঁ, বেসিক প্রিন্সিপাল ঠিক থাকবে। এই জায়গাতেই আমাদের কোথাও একটা ডিসকানেক্ট হয়ে গেছে, এটা খুঁজতে হবে। আজকে আমরা কি দেখছি? এই যে গতকাল একটা আগরতলাতে মিছিল হয়ে গেল জনজাতি সুরক্ষা মঞ্চের নামে। ত্রিপুরাজ্যের সচেতন মানুষ সবাই জানে তারা কারা। সব আরএসএস এর লোক, বিজেপির লোক, পেছনের সরকার। এবং গতকাল যারা তাদের এই সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য শুনেছেন, এরাও লুকুননি, সব সরকারের প্রতি কৃতজ্ঞতা, সরকারের জন্য, সরকারের হয়ে, সরকারের দ্বারা। অর্থাৎ বিজেপি, আরএসএস ত্রিপুরাজ্যের মধ্যে দেখছে যে না, ট্রাইবেলদের মধ্যে হ্যাঁ ভেঙেছিল, একটু দুর্বল করতে পেরেছে, একটা অংশকে মাথার দিকে দাবিয়ে দিয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট হবে না। মাথা ভাঙতে শুরু করেছে, ভাঙতে হবে, ভাঙতে বাধ্য। তাহলে যে মাথা অস্ত্র দিয়ে কিছুদিন ভোতা রেখেছে, কিন্তু মাথা অস্ত্র দিয়ে পার্মানেন্ট রাখতে পারবে না। কাজে নতুন অস্ত্র চাই। নতুন অস্ত্র খ্রিস্টান হিন্দুর নামে লড়াই বাঁধিয়ে কিভাবে আবার পাহাড়ে একটা গোলযোগ তৈরি করতে পারে। এটা শুধু ত্রিপুরাতে না, গোটা ভারতবর্ষে আরএসএস, বিজেপি, সেই আরএসএস তৈরি হওয়ার প্রায় 1 বছর আগেই এই গোলওয়ালকার, সাভারকাররা বই লিখেছেন, হোয়াট ইজ হিন্দুত্ব, অর্থাৎ হিন্দুত্বর মানে কি। হিন্দুত্ব এটা কোনো ধর্মীয় সংগঠন না, এই সাভারকারে বলেছে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট।
রাজনৈতিক প্রজেক্ট। আগামী দিন এই ধর্মকে অস্ত্র হাতিয়ার তৈরি করে কিভাবে ট্রাইবেল নন ট্রাইবেলে, হিন্দু মুসলমানে সারা দেশে এই বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকা যায় এবং সেই পথে তারা তাদের সেই হিন্দু রাষ্ট্র কায়েম করতে পারে। আজকে সেই চেষ্টা চলছে। কাজে তার বিরুদ্ধে আমাদের লাগাতার এবং আরও নিবিড়ভাবে জনগণের মধ্যে গিয়ে কাজ করার মধ্য দিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসার ব্যবস্থা তৈরি করতে হবে। এবং আরএসএস বা বিজেপি এমন কোনো শক্তি নয় একবার দুবার এই এটা সেটা করে ক্ষমতায় তারা এসছে বা এখনো আছে, কিন্তু বারে বারে থাকবে, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষের নির্বাচনী ইতিহাস যদি আমরা খুলে দেখি, ৭৭ সাল, তখন যদিও বিজেপি ছিল না, কংগ্রেস, এশিয়ার মুক্তি সূর্য, বরুণ সেনগুপ্ত লিখল ইন্দিরা ইজ ইন্ডিয়া, আর সমস্ত বিরোধী দলের নেতারা জেলে। কিন্তু কি হয়েছিল? কংগ্রেসের পতন হয়েছিল। তার এক বছর বাদে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একজন সদস্য তা নির্বাচিত করতে পারেনি। ২০০৪ সাল, বিরোধী দল সব দ্বিধা বিভক্ত, কংগ্রেস বিভক্ত, উত্তরপ্রদেশ বিভক্ত, সপা বসপা, বিহার বিভক্ত, আরজেডি বা জেডি, আর অটল বিহারী বাজপেয়ী আরএসএসের লোক হলেও অন্তত নরেন্দ্র মোদীর মতো সেরকম তার ব্যাকগ্রাউন্ড না, একটু ভালো ভাবমূর্তি আছে, তার সমকক্ষ কেউ নেই। আর নতুন কিছু কর্মসূচিও নিয়েছিলেন, সর্বশিক্ষা অভিযান, প্রাইম মিনিস্টার সড়ক যোজনা, গোল্ডেন যে সোনালী চতুর্ভুজ, এটা করে সারা দেশে একটা আলোড়ন তৈরি করেছিল এবং প্রচার করতে শুরু করলো শাইনিং ইন্ডিয়া, ভারত একেবারে চকমকাচ্ছে, সর্বত্র ফিল গুড ফ্যাক্টর, ট্রেনে বাসে প্লেনে বাজারে হাটে ফিল গুড, অর্থাৎ সবার ভিতরে একটা অন্যরকম অনুভূতি ভারত এগোচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। কাজেই তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করে দেওয়া হোক, নির্বাচন এগিয়ে আনা হলো, ভোট হলো। বিরোধীরা আজকের মতো ইন্ডিয়া ব্লক তখন করতে পেরেছে তা নয়, আলাদা আলাদা লড়ল। কি হয়েছে? বিজেপি হেরেছে। কাজেই আজকের দিনে যে ভারতবর্ষের মানুষের একটা বিশ্বাস রাখতে হবে, দীর্ঘ ২৫০ বছরের যে সাম্রাজ্যবাদী বিরোধী, উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে তার ঐতিহ্য, তার রক্ত আমাদের ধমনীতে আছে। সাময়িক হয়তো এরকম হতে পারে, বিব্বল হতে পারে, কিন্তু আমরা যদি লেগে থেকে তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, জাগাতে পারি, সেটাই একটা নতুন একটা জোয়ার তুলতে পারে, যা আগামী দিনে এই ত্রিপুরাজ্যের মধ্যেও সারা দেশের মধ্যেও একটা সময় এসছে, মানুষ তৈরি আছে, কিন্তু আমাদেরও তৈরি থাকতে হবে। শুধু ইতিহাস চর্চা নিয়তি বা ইতিহাস এরকম হয়েছে এইভাবে অটোমেটিক হয়ে যাবে ভাবলে হবে না, আমাদেরও কাজ করতে হবে। তো আজকে এই দিবসে যে আমাদের উদযাপন, এটা নিছক শুধু একটা ঐতিহাসিক দিনকে স্মরণ করা না, সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে আগামী দিনকে প্রশস্ত আমরা করব, কিভাবে আগামী দিন এগোব, তার শপথ নিতে হবে সবাই মিলে। শুধু গণমুক্তি পরিষদ না, অন্য সমস্ত সংগঠনকেও তার কাজ সেইভাবে জনগণের মধ্যে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। তার জন্য সকলেই সেভাবে এই উদযাপনকে আমাদের
লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার সে শপথ নেবেন